সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে। আশা করছি এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা সবাই বাসায় অবস্থান করছো, সুস্থ আছো, ভালো আছো এবং নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাসগুলো করছো। তোমাদের সঙ্গে আছি ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো আমরা আজকে হিসাব বিজ্ঞান ক্লাস নেবো, তাই না? নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস। আসো প্রথমে দেখে নিই যে হিসাব বিজ্ঞান ক্লাসের কোন অধ্যায় কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা এই ক্লাস শুরু করার আগে কি করেছিলাম, আমরা চতুর্থ অধ্যায়ের যে থিওরিটিক্যাল টার্মগুলো ছিল, অর্থাৎ তত্ত্বগত যে বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করেছি। সেই আলোচনার প্রেক্ষাপটে আমরা এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো সাধারণত তোমাদের বোর্ড পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় আসে, সেই প্রশ্নের আলোকে প্রশ্ন সমাধান করেছি, অঙ্ক করেছি। আসো এবার আমরা দেখে নিই আজকে এই চতুর্থ অধ্যায়ে যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, সে অধ্যায় থেকে আজকে তোমরা কি শিখতে পারবে। আজকে তোমরা এই চতুর্থ অধ্যায়ে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কিত অঙ্ক সমাধান করতে পারবে। তাহলে আজকেও আমরা একটা অঙ্ক সমাধান করব। আসলে এবার আমরা দেখে নিই তাহলে আলোচ্য বিষয়টা কি। আজকে আলোচ্য বিষয় দেখো, একটা অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো। আলোচ্য বিষয়টা তোমরা খাতায় তুলে নাও এবং এই আলোচ্য বিষয়ে যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কটা আমার সাথে সাথে তোমরা সমাধান করে নাও। আমি অঙ্কটা পড়ছি, দেখো। বলছে জনাব রিপনের ব্যবসায় 2019 সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। জুন 1 তারিখে ব্যবসায়ী স্থানান্তর ব্যয় 75,000 টাকা। জুন 9 তারিখে বিদ্যুৎ বিল প্রদান 4,500 টাকা। জুন 12 তারিখে নতুন ফটোকপি মেশিন ক্রয় 55,000 টাকা। জুন 16 তারিখে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বাবদ ব্যয় 6,000 টাকা। জুন 20 তারিখে নতুন মেশিন সংস্থাপন ব্যয় 3,000 টাকা। জুন 24 তারিখে ভূমি ক্রয় 2,50,000 টাকা এবং জুন 28 তারিখে অফিসের জন্য জেনারেটর ক্রয় 45,000 টাকা। আমরা লেনদেনগুলো দেখলাম। এই লেনদেনগুলোর আলোকে তিনটে রিকোয়ারমেন্ট আছে, সেগুলো কি কি আমরা একবার পড়ে নিই, এরপর আমরা সমাধানে যাব। ক নম্বরে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত। খ নম্বরে বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত। গ নম্বরে জুন 12 তারিখে কৃত যন্ত্রপাতি 70,000 টাকায় বিক্রয় করলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো রিকোয়ারমেন্টগুলো আমরা দেখে নিয়েছি, শুনেছি, পড়েছি। এবার আমরা সমাধানে চলে যাব। ক নম্বরে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, বা বিলম্বিত ব্যয়ের পরিমাণ কত। বিলম্বিত ব্যয় বলতে আমরা কি বুঝি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত বা বিলম্ব মানে আমরা বুঝি দেরিতে, তাই না? বিলম্ব মানে সাধারণ অর্থে আমরা দেরি বুঝি। আর মুনাফা জাতীয় ব্যয় বলতে কি বুঝি আমরা? যে সমস্ত ব্যয় সাধারণত ব্যবসা পরিচালনা করতে গেলে দৈনন্দিন কার্য সম্পাদনে সংঘটিত হয়, যেমন বেতন, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল বা মজুরি। এই ধরনের খরচগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি, যেগুলো আমাদের ব্যবসায় মুনাফা অর্জনের সাথে সম্পৃক্ত। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা বলতে কি বুঝবো? যে সমস্ত ব্যয় বা যে সমস্ত খরচ মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও এর সুবিধা আমরা একাধিক হিসাব বছরে পেয়ে থাকি, এই ধরনের ব্যয় বা এই ধরনের খরচগুলোকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন একটি মুনাফা জাতীয় ব্যয়, তবে বিলম্বিত বিজ্ঞাপন আমরা বলি না, বলি তো, কিন্তু বিজ্ঞাপনের কি হয়, আমরা কেন বিলম্বতে বলি? কারণ কখনো কখনো বিজ্ঞাপন ব্যয় আমরা দীর্ঘকালের জন্য আমরা বহন করি। বিজ্ঞাপনের জন্য 2,000-5,000 টাকা কিন্তু খুব বেশি অ্যামাউন্ট না। আমরা 2,000-5,000 টাকা খরচ করে বিজ্ঞাপন করতে পারি, কিন্তু 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা খরচ করি, সেই ক্ষেত্রে কি 2,000 টাকা আমার মুনাফা অর্জনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রভাব ফেলবে না, তবে 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা কিন্তু মুনাফা অর্জনের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব ফেলবে। এই ক্ষেত্রে কি করি আমরা? এই বড় অ্যামাউন্টের যে খরচগুলো আছে, যেমন ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, কখনো যদি বড় অঙ্কের বা বড় অ্যামাউন্টের হয়, সেক্ষেত্রে এই ধরনের খরচগুলোকে আমরা সমন্বয় করি। কিভাবে? একাধিক হিসাব বছরের মধ্যে, যাতে আমার মুনাফার উপরে এই খরচের প্রভাবটা কম পড়ে।
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা বুঝলাম। উদাহরণগুলো কি? বিজ্ঞাপন, বড় অঙ্কের বিজ্ঞাপন, ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা খরচ, এগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। অঙ্ক বিশ্লেষণ করলে আমরা একটাই দেখতে পাচ্ছি এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, সেটি হচ্ছে জুনের 1 তারিখে ব্যবসায়ী স্থানান্তর ব্যয় 75,000 টাকা। এই যে আমি বললাম ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, এটি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই লেনদেন দিয়ে কিন্তু আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করে ফেলতে পারি। তাহলে আমরা করে ফেলি। দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, আমরা শিরোনাম দিয়ে ছক করব, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। যেহেতু একটাই লেনদেন আছে সেজন্য আমরা কি তারিখের ঘরে 2019 জুন 1 ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, সরাসরি পরিমাণ টাকার ঘরে আমরা টাকার পরিমাণ লিখে ক্লোজ করে দিলাম, সমাপ্ত করলাম, তাই না, বন্ধ করে দিলাম হিসাব। এরপর আমরা খ নম্বর রিকোয়ারমেন্টে যাব। এখানে কি বলছে? মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? তো মূলধন জাতীয় ব্যয় বলতে আমরা কি বুঝি? মূলধন জাতীয় ব্যয় বলতে বুঝবো যে সকল ব্যয় বা যে সমস্ত খরচের সুবিধা আমরা কি করি, একাধিক হিসাব বছর ভোগ করি, টাকার পরিমাণ বড় এবং অনিয়মিতভাবে সংগঠিত হয়। যে সমস্ত খরচ বা ব্যয়ের সুবিধা আমরা একাধিক হিসাব বছর ব্যবহার করি, অনিয়মিত সংগঠিত হয় এবং টাকার পরিমাণ বড়, এই ধরনের ব্যয় বা খরচগুলোকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা খরচ বা কয়েকটা ব্যয় আছে যেগুলো মূলধন জাতীয় ব্যয়ের সঙ্গে যুক্ত। যেমন নতুন ফটোকপি মেশিন ক্রয় জুনের 12 তারিখে, অবশ্যই এটি মূলধন জাতীয় ব্যয়। কেন? কারণ আমরা একবার বা একটা ফটোকপি মেশিন ক্রয় করলে নিশ্চয়ই একটা হিসাব বছরেই আমরা একে নিঃশেষ করব না, আমরা একাধিক বছর বা একাধিক হিসাব বছরে একে ব্যবহার করব, তাহলে এটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয়। এরপরে নতুন মেশিন সংস্থাপন ব্যয়। আমরা জানি মেশিন ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচ মেশিনের সঙ্গে যোগ করতে হয় এবং এটিও কিন্তু মূলধন জাতীয় ব্যয়। মেশিন মেরামত করলাম, মেরামত কিন্তু মূলধন জাতীয় না, মেরামত হলো মুনাফা জাতীয় খরচ। তবে নতুন মেশিন ক্রয়, সংস্থাপন ব্যয়, পরিবহন ব্যয় সবকিছুই মূলধন জাতীয় ব্যয় বলে গণ্য হবে এবং সেই সম্পত্তি বা সেই মেশিনের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ তার দাম যুক্ত হয়ে মূল্য নির্ধারণ করতে হবে। তবে অবশ্যই নতুন মেশিন সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয়। এরপরে ভূমি ক্রয়, অবশ্যই একবার জমি বা ভূমি কিনলে আমরা দীর্ঘদিন তাকে ভোগ করি, ব্যবহার করি, তাই না? যদি আমরা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে না কিনে থাকি, সম্পত্তি হিসেবে গণ্য হয়, তাহলে এটিও আমার মূলধন জাতীয় ব্যয়। জুন 28 তারিখে বলছে অফিসের জন্য জেনারেটর ক্রয় 45,000 টাকা। অবশ্যই ঠিক ফটোকপি মেশিনের মতোই একটা জেনারেটর আমরা যখন ক্রয় করি তখন একে আমরা একাধিক বছর ব্যবহার করি, একাধিক হিসাব বছরে একে ভোগ করি, এর সুবিধা আমরা ভোগ করি। এই জন্য অফিসের জন্য যে জেনারেটর ক্রয় করছি সেই জেনারেটর ক্রয়টাও কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য মূলধন জাতীয় ব্যয়। আমরা চারটা পেয়ে গেলাম এখানে। দেখো, জুনের 12 তারিখে নতুন ফটোকপি মেশিন ক্রয়, জুনের 20 তারিখে নতুন মেশিন সংস্থাপন ব্যয়, জুনের 24 তারিখে ভূমি ক্রয় এবং জুনের 28 তারিখে অফিসের জন্য জেনারেটর ক্রয় 45,000 টাকা। এই চারটি আমার মূলধন জাতীয় ব্যয়। আমরা সমাধান করে ফেলি। দেখো, আমরা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। 2019 সালের জুনের 12 তারিখে ফটোকপি মেশিন ক্রয় 55,000 টাকা। এরপর আমরা দেখতে পাচ্ছি জুনের 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি নতুন মেশিন সংস্থাপন ব্যয় 3,000 টাকা। 24 তারিখে ভূমি ক্রয় 2,50,000 টাকা। জুনের 28 তারিখে জেনারেটর ক্রয় 45,000 টাকা। সর্বমোট 3,53,000 টাকা। এই 3,53,000 টাকাই হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় খরচ। আশা করি ক নম্বর যে প্রশ্ন ছিল সেই ক নম্বর প্রশ্নের সমাধান তোমরা সুন্দরভাবে করতে পেরেছো। এবার আমি চলে যাব গ নম্বরে। গ নম্বরে বলছে জুন 12 তারিখ কৃত যন্ত্রপাতি। তাহলে 12 তারিখে আমরা কি করেছিলাম? কৃত মানে ক্রয় করেছিলাম একটা নতুন ফটোকপি মেশিন 55,000 টাকা, যা সংস্থাপনের জন্য খরচ হয়েছিল 3,000 টাকা, সর্বমোট 58,000 টাকা। এই যন্ত্রটা আমরা 70,000 টাকায় বিক্রয় করলাম। আমরা কিনতে খরচ হয়েছিল কত? আমি ফটোকপি মেশিন ক্রয় করেছিলাম 55,000 টাকা দিয়ে, আর এই সংস্থাপনের জন্য আরো খরচ হয়েছিল 3,000, মোট 58,000 টাকায় আমার ফটোকপি মেশিনের জন্য খরচ হয়েছিল 58,000 টাকা, যা আমি 70,000 টাকায় বিক্রয় করছি। বিক্রয় করলে কি হবে? বিক্রয় করে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো।
মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় বিষয়টা কি? সম্পত্তি বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থটাই হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। সম্পত্তি বিক্রয়লব্ধ পুরো অর্থটাই হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। আয় কোনটা? আয় হলো প্রাপ্ত অর্থ থেকে ওই সম্পত্তি অর্জনের জন্য যে খরচ সেটি বাদ দিলে যা অবশিষ্ট সেটি হলো আমার মূলধন জাতীয় আয়। খুব সহজ একটা উদাহরণ দিই। তোমরা একটা ধরো জমি ক্রয় করেছো, একটা জমি কিনেছো 5 লক্ষ টাকায়। সেই জমিটা 1 বছর বা 2 বছর পর তুমি 7 লক্ষ টাকায় বিক্রয় করলা। যদি এই ঘটনা ঘটে তাহলে ওই যে জমি বিক্রয় করে তুমি সর্বমোট 7 লক্ষ টাকা পাচ্ছ, এটি হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি 7 লক্ষ টাকা। আয় কত? ওই 7 লক্ষ টাকা থেকে তোমার ওই জমি ক্রয় করতে যে খরচ হয়েছিল 5 লক্ষ টাকা, সেই 5 লক্ষ টাকা বাদ দাও, বাদ দেওয়ার পর যে অবশিষ্ট 2 লক্ষ টাকা, এটি হচ্ছে তোমার মূলধন জাতীয় আয়। আমি আরেকবার বলছি, তুমি একটা সম্পত্তি অর্থাৎ একটা জমি ক্রয় করেছো 5 লক্ষ টাকায়, সেই জমিটা তুমি 2 বছর পরে 7 লক্ষ টাকায় বিক্রি করেছো। এই ক্ষেত্রে প্রাপ্তি এবং আয় কত? এই যে জমি বিক্রয় করে 7 লক্ষ টাকা পেয়েছো, এই 7 লক্ষ টাকা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। আর আয় কোনটা? ওই যে জমি ক্রয় করতে যে 5 লক্ষ টাকা খরচ হয়েছিল, সেই খরচটা বাদ দিলে, অর্থাৎ 7 লক্ষ থেকে 5 লক্ষ বাদ দিলে যে অবশিষ্ট 2 লক্ষ, এটি হচ্ছে তোমার মূলধন জাতীয় আয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আর আমরা সমাধানে চলে যাই। তাহলে এই সম্পত্তি বিক্রয় করে দেখো আমরা পেয়েছি কত? যন্ত্রপাতি বিক্রয় বাবদ প্রাপ্তি কত টাকা? 70,000 টাকা। এটি আমার মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি বলে আমরা 70,000 টাকাকে ক্লোজ করে দিলাম। এরপর আয় নির্ণয় করব। আয় নির্ণয়ের ক্ষেত্রে কি? যন্ত্রপাতির বিক্রয় মূল্য ছিল 70,000 টাকা। সেখান থেকে কি করব? ওই যন্ত্রপাতি অর্জনের জন্য আমার যে খরচ হয়েছিল, অর্থাৎ এর ক্রয় মূল্য ছিল 55,000 এবং সংস্থাপন ব্যয় ছিল 3,000, মোট 58,000 টাকা। এটিই ছিল আমার সম্পত্তি ও যন্ত্রপাতির জন্য খরচ। তাহলে যন্ত্রপাতি বিক্রয় করে যে পেলাম 70,000 টাকা, সেখান থেকে ওই যন্ত্রপাতি অর্জনের জন্য বা ক্রয় করার জন্য খরচ হয়েছিল 58,000, এটি বাদ দিলাম, থাকলো 12,000। এই 12,000 টাকাই হচ্ছে আমার মূলধন জাতীয় আয়, যা আমরা ক্লোজ করে দিয়েছি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি পেলাম কত? 70,000 টাকা। আর মূলধন জাতীয় আয় পেলাম 12,000 টাকা। খুব সহজে কিন্তু আমরা গ নম্বর রিকোয়ারমেন্টের সমাধান করে ফেললাম। আর উদাহরণটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে চতুর্থ অধ্যায়ের অঙ্কটা করলাম, তো অঙ্কটার ক, খ, গ রিকোয়ারমেন্ট করলাম। এই 3টা রিকোয়ারমেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বোর্ড পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে তোমরা নিশ্চয়ই করতে পারবে ইনশাআল্লাহ। আসো এবার আমরা চলে যাই আজকে ক্লাসের আর কিছু মূল্যায়নের প্রশ্নে। আজকে মূল্যায়ন পর্বে কিছু প্রশ্ন আছে এই অঙ্কের আলোকে। প্রথম প্রশ্নটা কি ছিল? ভূমিক্রয় কি জাতীয় ব্যয়? ভূমিক্রয় অবশ্যই মূলধন জাতীয় ব্যয়। কেননা মূলধন জাতীয় ব্যয়ের সংজ্ঞা আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই যে সমস্ত ব্যয় কি হয়? অনিয়মিত সংগঠিত হয়, টাকার পরিমাণ বড় এবং একাধিক হিসাব বছর আমরা সুবিধা ভোগ করি, এই ধরনের খরচকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। তাহলে ভূমি আমরা একাধিক বছর ব্যবহার করি, বিধায় ভূমিক্রয় মূলধন জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ হচ্ছে ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, বড় অঙ্কের বিজ্ঞাপন ইত্যাদি। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় কি জাতীয় ব্যয়? আমরা একটু আগে পড়লাম, তাই না? জানলাম যে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, সম্পত্তির সঙ্গে যোগ করে দেখাতে হয়। স্থায়ী সম্পদের দুটি উদাহরণ। স্থায়ী সম্পদ আমরা দেখেছি। স্থায়ী সম্পদ কি? দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি ইত্যাদি। মূলধন জাতীয় প্রাপ্তির একটা উদাহরণ দাও। মূলধন জাতীয় প্রাপ্তির আমরা গ নম্বর রিকোয়ারমেন্টই করেছি, তাই না? মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ হচ্ছে সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ। আশা করি মূল্যায়ন পর্বে যে প্রশ্নগুলো ছিল এই অঙ্কের আলোকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা সঠিকভাবে সম্পাদন করতে পেরেছো। আগামী দিন তোমাদের এই অঙ্কের আলোকে, অর্থাৎ যে অঙ্কটা আমরা আজকে সমাধান করলাম, সেই অঙ্কের আলোকে টপলেস নেওয়া হবে। বাসায় অবশ্যই সেই টপলেসটা আমরা সুন্দরভাবে সম্পাদন করবো আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে আলোচনা করলাম চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এই অধ্যায়ের আলোকে যে অঙ্ক সমাধান করলাম সেই অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং ভবিষ্যতে এই ধরনের অঙ্ক আসলে তোমরা সমাধান করতে পারবে এই প্রত্যাশা রাখছি। রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। আগামীতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।